সুপ্রিয় দর্শক, বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান আলোকিত বাংলাদেশে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং নতুন বছরের ফুলেল শুভেচ্ছা। বর্তমান সরকার 4 বছর সময় পার করেছে। এর মধ্যে বিদ্যুৎ সেক্টরের বিভিন্ন ধরনের সফল পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বিদ্যুতের উৎপাদন বেড়েছে, লোডশেডিং কমেছে এবং জনমনে নেমে এসেছে আলাদা স্বস্তি। বর্তমান সরকারের 4 বছরের বিদ্যুৎ সেক্টরের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই সাজিয়েছি আমাদের আজকের আলোকিত বাংলাদেশ। দিনবদলের সনদ ভিশন 2021 বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান সরকার বিগত 4 বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা সৃষ্টিসহ বিভিন্ন কর্মসূচি জনগণের জন্য সুফল বয়ে এনেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ এ খাতকে দক্ষ, সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় অতি দ্রুত, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। সীমিত সম্পদ, অফুরন্ত চাহিদা। আমাদের মতো উন্নয়নশীল দেশের চাহিদার সাথে ভারসাম্য রক্ষা করে বিদ্যুৎ উৎপাদন সত্যি দুরূহ। একদিকে পুরাতন মেশিনের উৎপাদন ক্ষমতা হ্রাস ও অন্যদিকে গ্যাস স্বল্পতা এবং একদিকে উৎপাদন ক্ষমতা যথাযথ হারে না বাড়ানো ও অন্যদিকে সঞ্চালন ও বিতরণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ঘাটতির কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে জনদুর্ভোগ হ্রাসে ক্ষমতা গ্রহণের অব্যাহতি পরেই সরকার যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে তা বলার দাবি রাখে। আগের চেয়ে বিদ্যুতের অবস্থার কতটুকু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হয়েছে। কারণ আগে যখন আমরা লেখাপড়া করতাম তখন প্রায় জাস্ট টাইমে আমাদের বিদ্যুৎটা চলে যায় বা মাঝখানে আবার চলে যায়, আবার আসে, আমাদের প্রবলেম হয়। সো এখন আমাদের প্রায় বিদ্যুৎ ঘাটতি নেই বললেই চলে, আমরা নিয়মিত লেখাপড়া করতে পারি। বিদ্যুৎ পরিস্থিতির এই যে উন্নয়ন, এর ফলে দেশের কি ধরনের উন্নয়ন হয়েছে বা দেশের কতটুকু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, দেশের সামগ্রিক অবস্থা অনেক উন্নত হয়েছে। যেমন কৃষিক্ষেত্রে কৃষকরা সঠিকভাবে আর কি সেচ দিতে পারছে, আমরা ঠিকভাবে লেখাপড়া করতে পারছি, আমাদের অনেক আর কি সুবিধা হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি তেমন একটু ভালো ছিল না, বাট রিসেন্টলি দেখলাম যে লোডশেডিং এর মাত্রা অনেক কমে গেছে। আশা করি যে ভবিষ্যতে এরকম থাকবে। আমরা দেখেছি বিদ্যুতের সংকট ছিল, 1 ঘন্টা বিদ্যুৎ থাকতো, 1 ঘন্টা থাকতো না। বর্তমানে এই সমস্যা একেবারেই শেষ হয়ে গেছে। 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমরা দেখেছি আজকে সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে বিদ্যুতের তেমন কোনো সমস্যা নেই। এটি গভর্নমেন্টের একটি অভূতপূর্ব অর্জন। গভর্নমেন্টের সময়োচিত সিদ্ধান্তের কারণে কুইক টেন্টাল পাওয়ার স্টেশন, আমরা দেখেছিলাম বিদ্যুৎ সমস্যার কারণে আমাদের মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই বিদ্যুৎ সমস্যা ইতিমধ্যেই গভর্নমেন্ট সমাধান করতে সক্ষম হয়েছে। 2009 সালে দায়িত্ব গ্রহণের সময় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল 3268 মেগাওয়াট। বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 8275 মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন 6350 মেগাওয়াট। বর্তমান উৎপাদন 5700 থেকে 6000 মেগাওয়াট। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর 51টি বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, যেগুলোর উৎপাদন ক্ষমতা 3595 মেগাওয়াট। এদিকে ঘোড়াশাল, বড়পুকুরিয়া ও শাহজিবাজার মোট 950 মেগাওয়াটের 3টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ঠিকাদার নিয়োগ সহ 7টি দরপত্র প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দেশে বর্তমানে মোট জনসংখ্যার মাত্র 50% কিছুর উপরে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। কিন্তু সরকারের ভিশন অনুযায়ী 2021 সালের মধ্যে জনগণকে নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধার আওতায় আনার কথা রয়েছে। এ লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের বিদ্যুতের যে বড় ধরনের সংকট ছিল কিছুটা মুছে গেছে। আগামীতে বিদ্যুতের কোনো সংকট থাকবে না এই বাংলাদেশে মনে করা যাচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থা আসলে গভর্নমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী যথেষ্ট ভালো এবং এতটা দ্রুত এত ভালো আশা করি নাই যতটা ভালো এখন হইতেছে। আমাদের বাড়ি মফস্বলে
আমরা অনেক ভালো বিদ্যুৎ পাই এখন। লোডশেড নাই বললেই চলে, এখন যেটা আছে এটা হিসাবে ধরা যায় না। আগে যেরকম লোডশেডিং 2-3 বার করে হইতো, তো এখন দেখা যাচ্ছে শীতের সময় দেখা যাচ্ছে একবার করে লোডশেডিং হচ্ছে, রাতের বেলা শুধু সন্ধ্যার দিকে হচ্ছে। যেহেতু বিদ্যুৎ পরিস্থিতি এখনো এতটা স্বাভাবিক হয় না মানুষের জন্য, তো সরকারকে আরো কাজ করা উচিত বিদ্যুতের জন্য বিশেষ করে। গ্যাস সরবরাহের স্বল্পতার কারণে গ্যাসের উপর অতি নির্ভরশীলতা কমিয়ে এনে বিকল্প জ্বালানি হিসেবে আমদানিকৃত তরল জ্বালানি, কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া পারমাণবিক উৎস হতেও বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 2016 সালের মধ্যে প্রায় 15,000 মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করা হবে। এখন কথা বলছি সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের সাথে। স্যার, বর্তমানে আমাদের বিদ্যুতের উৎপাদনের পরিমাণ কেমন এবং উৎপাদন খরচ সম্পর্কে আমাদের যদি কিছু বলেন। বর্তমানে উৎপাদন হচ্ছে 5,600 মেগাওয়াট এবং এইখানে আসতে বাংলাদেশ সরকারকে অনেক টাকা খরচ করতে হয়েছে, কারণ আমরা প্রায় 3,500 মেগাওয়াট নতুন উৎপাদন ক্ষমতা বাড়িয়েছি। সেই উৎপাদন ক্ষমতা বাড়াতে ধরেন আপনার প্রায় উৎপাদনের মেশিনারি ইকুইপমেন্ট বাবদ 28,000 কোটি টাকা লেগেছে। একই সাথে এই নতুন বিদ্যুৎ মানে 5,000 থেকে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ নানান জায়গায় নিয়ে যাওয়ার জন্য ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এর জন্য প্রায় আরো 12,000 কোটি টাকা লেগেছে। একই সাথে এগুলি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়াতে প্রায় 1 লক্ষ কোটি টাকার তেল আমদানি করা হয়েছে। অর্থাৎ আপনি একভাবে হিসাবে বলতে পারেন, একটা মোটা দাগের হিসাবে, যে প্রায় 1,50,000 কোটি টাকা গত 3-4 বছরে ইনভেস্টমেন্ট হয়েছে বিদ্যুতের খাতে। এই যে সরকারের এই বিশাল লগ্নি, এর ফলে কিন্তু বিদ্যুৎ সেক্টরের সফলতা এসেছে। এর ফলে আমাদের প্রত্যেকটি সেক্টরে কাজের কতটুকু গতিশীলতা এসেছে বা অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু সচল হয়েছে বলে আপনি মনে করেন? বাংলাদেশের উন্নয়নে বিদ্যুতের যে ভূমিকা, সেটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গাতেই অনস্বীকার্য। এখন আমরা বাংলাদেশের 6,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হয়েছে, অ্যাবাউট 6.3% জিডিপি গ্রোথ হচ্ছে। আজকে যদি এই বিদ্যুৎটা উৎপাদিত না হতো, কতখানি জিডিপি গ্রোথ হতো সেটা যদি আমরা চিন্তা করতে পারি, কিংবা সেটা যদি একটা এম্পেরিক্যাল স্টাডি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে বের করা যায়, আমার মনে হয় 2%-এর উপরে হতো না। যদি 2%-এর উপরে জিডিপি না হতো, তাহলে পরে আমরা তো আলোর অন্ধকার না, সামাজিকভাবে অন্ধকারের দিকে যেতাম। মানুষের কাছে যদি বিদ্যুৎ না থাকতো, ইন্ডাস্ট্রি হতো না, সার্ভিসেস হতো না। সরকারের সাথে সাথে আপনারা যারা বেসরকারি উদ্যোক্তা রয়েছেন, এরা কতটুকু অবদান রেখেছে এই সেক্টরে? দেখেন, বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে এবং একই সাথে মুক্তবাজার অর্থনীতির সাথে ডেমোক্রেসির সাথে শুধুমাত্র প্রাইভেট সেক্টরের এই কাজ করার কথা, এবং গত 3-4 বছরে প্রাইমারিলি প্রাইভেট সেক্টর করেছে। সরকারিভাবে কতগুলো বড় বিদ্যুৎ কেন্দ্র করার প্রচেষ্টা চলছে এবং যেগুলো আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে, কিন্তু এই যে 3,500 মেগাওয়াট, এটা সবই কিন্তু প্রায় বেসরকারি খাতে। বাংলাদেশের এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বাংলাদেশের প্রাইভেট সেক্টরই করেছে, বিদেশের থেকে আসেনি। বিদেশের থেকে না আসলে পারে অনেকে বলে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে না, কিন্তু যখনই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়, এটার যে ইনকাম, এটার যে ডিভিডেন্ড, সেটা কিন্তু বিদেশে চলে যায়। আজকে কিন্তু আমাদের কোম্পানি হোক কিংবা অন্য যারা বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করছে এবং তাদের যেই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে যেই অর্থ অর্জিত হচ্ছে, সেটা বাংলাদেশেই থাকছে এবং বাংলাদেশে ইনভেস্টমেন্ট হচ্ছে। এদিকে চাহিদা মেটাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও তেলের সরবরাহ বাড়ানো হয়েছে। 1 মাসের ব্যবধানে বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক বেড়েছে প্রায় 10 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ। এই সেচ মৌসুমে বাড়তি চাহিদা মেটাতে সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেয়। সে অনুযায়ী উৎপাদন বাড়াতে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বৃদ্ধির নির্দেশ দেয় জ্বালানি বিভাগ। এর পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা শিল্প খাতে সরবরাহ কমিয়ে ওই গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে দিচ্ছে। ওদিকে অনেকদিন বন্ধ থাকা বেশ কয়েকটি সার কারখানায় পুরো দমে উৎপাদন শুরু হয়েছে। এসব সার কারখানায় বাড়তি সরবরাহ করতে গিয়ে পেট্রোবাংলার অধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো বাড়তি চাপের মুখে পড়েছে। জানা গেছে, বর্তমানে গড়ে প্রতিদিন 228 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হয়। এর মধ্যে শিল্প গ্রাহক পায় গড়ে 85 মিলিয়ন ঘনফুট গ্যাস। কথা বলছি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এমপির সাথে। স্যার, বর্তমান সরকারের 4 বছরের এই সময়ের মধ্যে 2021 সালের মধ্যে একটি মধ্যম আয়ের আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আপনার এই বিদ্যুৎ সেক্টর কতটুকু সফল বলে আপনি মনে করছেন? যেখানে বিদ্যুৎ ছাড়া কোনো জাতীয় উন্নয়ন হয় না, বিদ্যুৎ একমাত্র আপনার ইন্ডিকেটর যে কোনো ক্ষমতা পাওয়ার, ইট ইজ অলসো একটা পাওয়ার যে কতটুকু একটা দেশ উন্নত হয়েছে বা সামাজিক এবং আর্থিক সর্বদিক দিয়ে, সেটা বিদ্যুতের ব্যবহারের উপরেই এটা কিন্তু একটা ইন্ডিকেটর। সেই হিসাবে বলতে পারি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। কারণ হলো যে বিদ্যুতের জন্যই যে শক্তি থাকলেই জনগণের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নতি হবে, সেটা প্রমাণিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ 2021 সালের ভিতরে সেটার লক্ষ্য কি, সেই লক্ষ্যগুলা রেখেই আমরা কিন্তু সেইভাবেই কাজ করছি। কারণ বিদ্যুৎ দিতে পারলে আপনার পভার্টি এলিভেশন থেকে আরম্ভ করে উৎপাদন বাড়বে। আমাদের ম্যানিফেস্টোতে যে ডিক্লারেশন ছিল যে 2000, আপনারা জানেন যে 2011-র ভিতরে হবে 5000 এবং 2013-তে 7000। আমরা এইগুলা লক্ষ্য রাখি আমরা হাইয়েস্ট 3845 মেগাওয়াট আমরা তৈরি করেছি এবং প্রায় 54টা বিদ্যুৎ কেন্দ্র থেকে, ছোট বড় দিয়ে সব 54টা বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু আমরা এই উৎপাদন পাচ্ছি। আর এছাড়া 2009-এ আপনারা জানেন যে আমাদের উৎপাদন ক্ষমতা ছিল 4942, এখন আমাদের উৎপাদন ক্ষমতা 8525, প্রায় 94% বেশি। সেই সময় উৎপাদন হয়েছিল 3268 এবং আমরা তো বলেন হাইয়েস্ট আমরা করেছি 6500 পর্যন্ত আমরা হাইয়েস্ট আমরা বিদ্যুৎ করেছি এবং আরো আমরা করতেও পারবো। আমরা শুধু বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে সঞ্চালন এবং বিতরণ লাইনের আমরা কাজ করেছি যাতে জনগণের কাছে এটা যায় এবং আমাদের যে এই মিডিয়া যে গ্রিড সাবস্টেশন থেকে, গ্রিড থেকে আরম্ভ গ্রিড সাবস্টেশন এবং ডিস্ট্রিবিউশন সাবস্টেশনও আমরা অনেকগুলো করেছি এবং প্রায় 80 লক্ষ লোক আগে ছিল, যেটা আমি কম্পারিজন দেখাই তাহলে প্রায় 1,35,00,000 লোককে আমরা বিদ্যুৎ দিতে পারছি। আমরা বিতরণ লাইন করেছি প্রায় 2,82,720 কিলোমিটার, যেটা ছিল আগে আর 2,60,000। মোট সঞ্চালন সার্কিট যেটাকে বলা 7,991 ছিল, এটা আমরা 9,000-এর উপরে করেছি। গ্রিড সাবস্টেশনের ক্ষমতা 16,000 থেকে 18,000 বর্ধিত করা হয়েছে। তো সবকিছু মিলে একটা ইন্টিগ্রেটেড একটা প্রজেক্ট নিয়েই আমরা সেই লক্ষ্যমাত্রা আমরা আগাবার জন্য এবং ডিজিটাল বাংলাদেশটাকে আমরা সবসময় মনে রেখে 2021 সালের যে প্রকল্প, সেটার সাথে আমাদের যে পরিকল্পনা, বিদ্যুৎ ক্ষেত্রের পরিকল্পনা আমরা নিয়েছি এবং সেই হিসাবে আমরা ধাপে ধাপে সেই দিকে আগাচ্ছি। দ্রুত শিল্প বিকাশের ক্ষেত্রে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সহ শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ভর্তুকি দিয়ে বিদ্যুতের দাম বাড়ানো, এটাকে কতটুকু যৌক্তিকতা কি মনে করছেন? শিল্প খাত ছাড়া জনগণের কর্মসংস্থান করতে গেলে বাংলাদেশের আপনার শিল্পের আরো দরকার, যার জন্য আপনার বিদ্যুৎ দরকার আছে বা এনার্জি, গ্যাস দরকার, যেখানে আছে লিমিটেড, এক কথায় এনার্জি দরকার আছে। সেইটা আমরা বিদ্যুৎ আমরা সেই জন্য আমরা ইভেন অনেকগুলো ইন্ডাস্ট্রি ক্যাপটিভ জেনারেশন দিয়ে রাখছি, যে তারা ডেডিকেটেড যারা তারা এই পায়, শিল্প পায় এবং সেই প্ল্যানটা আছে। আমরা ইপিজেটে যেমন দিতে আসি যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায় এবং অন্যান্য জায়গাতেও শিল্প কলকারখানায় আমাদের বিদ্যুৎ দিতে হবে এবং হাই ভোল্টেজে দিতে হবে যাতে কর্মসংস্থান যাতে জনগণের হয়। সেটাও আমরা রেখেই আমরা সেই প্ল্যান করি, কিন্তু আমরা বিদ্যুৎ কত লাগবে প্রোগ্রাম করি আমরা আগাচ্ছি। বর্তমান সরকারের ব্যাপক বিদ্যুৎ উৎপাদনের সফলতা এবং নির্বাচনের অঙ্গীকার পূরণে কতটুকু সফল হয়েছেন বলে আপনি মনে করছেন? যে আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানে 2011-তে ছিল যে আমরা 5,000 মেগাওয়াট, সেটা আমরা অলরেডি ছেড়ে গেছি। 5,000 থেকেও বেশি আমরা উৎপাদন করেছি 2011। 2013-তে ছিল 7,000, সেটা কিন্তু আমরা বললাম যে আমরা 12-তে কিন্তু অলরেডি 6,350 আমরা করেছি এবং ক্যাপাসিটি ডাবল বেড়ে 8,000 পর্যন্ত হয়ে গেছে। কাজে আমাদের যে ছিল সেটা তো আমরা ইনশাল্লাহ অর্জন করব এবং তারপরও আমাদের অতিরিক্ত, তবে এখানে থেকে আমরা ক্ষান্ত হবো তা না, আমাদের 2021 সালে কত বিদ্যুৎ লাগবে সেই হিসাব করে আমরা সমস্ত প্রোগ্রামগুলো আমরা নিয়েছি এবং সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা কাজ করতেছি। সীমিত সম্পদের মধ্যেও বিদ্যুতের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা যেতে পারে।
একজন সাধারণ বিদ্যুৎ ব্যবহারকারী বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে অপরজনকে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারেন। কোনো দেশেরই জ্বালানি সম্পদ অসীম নয়, তাই ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি সংরক্ষণ ও জ্বালানি সাশ্রয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বর্তমান সরকারের 4 বছর এই মেয়াদে বিদ্যুৎ সেক্টরের ব্যাপক সফলতাই প্রত্যেকটি সেক্টরের উন্নয়নকে আরও বেগবান করছে। আমরা আশা করছি সামনের দিনগুলোতে সরকারের এ সকল সফলতায় আমরা খুব দ্রুত মধ্যমায়ের দেশে উন্নীত হব। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।